স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 11 থেকে। এটা 167 পৃষ্ঠার। এখানে শুরুতেই আমরা দেখতে পাই এগুলো আমাদের এমসিকিউ প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে বলা হলো যে 51 থেকে 60 এর শ্রেণী ব্যাপ্তি কত। শ্রেণী ব্যাপ্তি, এই শ্রেণী ব্যাপ্তি তুমি হিসাব করো। দেখো, তুমি যদি এভাবে হিসাব করো যে 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60 কত হলো, তাহলে 10। এভাবে চিন্তা করলে হবে। অথবা তুমি যদি বলো যে না, আমি হিসাবটা করবো এভাবে, ধরো 41 থেকে 50, তারপরে 51 থেকে 60, এরপরে হলো 61 থেকে 70। দেখো 50, 60, 70 কত করে বাড়লো? 10 করে। এভাবেও তুমি চিন্তা করতে পারো। তাহলে কত হলো পার্থক্য? এগুলো আমরা পেলাম শ্রেণী ব্যাপ্তি, সেটা হলো কত? 10। তার মানে আমাদের একের হলো আমাদের খ নাম্বার। তারপর 2 নম্বর কি বললো? 60 থেকে 70 এই শ্রেণীর মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দু মানে কি? আমরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা যোগ করে, তাহলে 60 যোগ 70 ভাগ হলো 2, তাহলে আমাদের কত আসবে? আমরা যদি ভাগ দেই 6 2 12, 5 2 10, তাহলে 65 আমাদের 2 এর গ হলো আমাদের সঠিক উত্তর। তাহলে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 আমরা যদি যোগ করি তাহলে কত হবে? 9 আর 7 16, 16 আর 5 হলো 21, 21 24 25। তাহলে 25কে আমরা ভাগ দেবো কত দিয়ে? 2 4 5 দিয়ে। তাহলে আমাদের কত হবে? 5 হবে। তাহলে 3 হলো আমাদের খ নাম্বার হলো আমাদের সঠিক উত্তর। তারপর এখানে দেওয়া হলো যে এত সংখ্যাগুলোর মধ্যক কত। এখন শোনো, উপাত্তের মধ্যগুলো তোমরা কীভাবে বের করবে? উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয়, দেখো 4 জন্য মধ্যক নির্ণয়। উপাত্তের সংখ্যা বিজোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র দেখো, মধ্যক সমান n যোগ 1 ভাগ হলো 2তম পদ। তাহলে n হলে কি? উপাত্তের সংখ্যা। তাহলে তোমাকে ধরো এখানে দেখতে হবে যে উপাত্ত আসলে কি 2 4 6 7। তাহলে এখানে উপাত্তের সংখ্যা হলো বিজোড়। এখন তুমি এই উপাত্তগুলো তাহলে মধ্যক কিভাবে নির্ণয় করবে? অতএব মধ্যক সমান 7 যোগ 1 ভাগ হলো 2তম পদ। তাহলে n এর মান কিন্তু এখানে কি? n সমান হলো এখানে তোমার 7। উপাত্তের সংখ্যা যেটা, সেটা হলো তোমার n এর মান। তাহলে 8 ভাগ 2তম পদ, 8তম পদ। এখন 4তম পদ কোনটা? তুমি দেখো উপাত্তগুলো তোমার কীভাবে সাজানো। উপাত্তগুলো অবশ্যই তোমাকে মানের ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজায় নিতে হবে। তো মানের ঊর্ধ্বক্রমে তুমি সাজাই নাও, তুমি ছোট থেকে বড় দিকে সাজাও। তাহলে 10 12 13 15 16 19 25 সাজানোই আছে এখানে। তাহলে আমরা পেলাম 4তম পদ। এখন 4তম পদ মানে কি? 4তম পদ হলো 1 2 3 4। এই যে 4 নাম্বার, এটা হলো আমাদের 15 হলো এখানে আমাদের মধ্যক। তার মানে আমাদের গ নাম্বার হলো সঠিক উত্তর। এরপর 5 নম্বরে কি বললো? যে সংখ্যাবাচক তথ্যকে কি বলে? সংখ্যাবাচক তথ্য সময়কে আমরা কি বলি? পরিসংখ্যান বলি। তাহলে 5 হলো গ নাম্বার। এরপর এখানে বলা হলো নিচের তথ্যের আলোকে 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর দৈনিক খরচ টাকা এখানে দেওয়া হলো 20 টাকা, 22 টাকা, 50 টাকা, 40 টাকা, 32, 28, 45, 30, 25, 48। এই টাকাগুলো তোমার দৈনিক খরচ, শিক্ষার্থীদের হাত খরচের টাকা এখানে উল্লেখ করা হলো। তো এখন 6 নম্বর প্রশ্নে কি বললো আমরা দেখব। 6 নম্বর প্রশ্নে
6 নম্বর প্রশ্নে বললো যে উপাত্তগুলোর পরিসর বের করা। আসলে পরিসর বের করার নিয়মটা কি? পরিসর বের করার ক্ষেত্রে আমরা জানি উপাত্তের সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। তাহলে এখানে দেখো তো সর্বোচ্চ সংখ্যা কত। সর্বোচ্চ সংখ্যা এর ভেতর আমরা দেখতে পাই 50, সর্বনিম্ন সংখ্যা হলো 20। তাহলে আমাদের পরিসর কত আসবে? আমরা তাহলে লিখতে পারি পরিসর সমান 6 নম্বর পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা 50 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা 20 যোগ হলো 1। তাহলে 30 যোগ 1 তার মানে 31। এটা হলো আমাদের পরিসর। তাহলে 6 হলো আমাদের গ নাম্বার সঠিক উত্তর। এরপর সাথে যাও, উপাত্তগুলোর গড় কত? এখন উপাত্তগুলো তুমি যোগ করো, এখানে কত আছে, তাহলে উপাত্তগুলো তোমাকে যোগ করতে হবে। এখন আমরা যোগ করব। তাহলে 8 আর 5 হলো 13, 13 আর 5 হলো 18, 18 আর 8 হলো 26, 28, 28, 28, 30, 30 শূন্য হাতে থাকবে 3, 7, 7 আর 2 9, 9 12, 12 আর 4 16, 18, 18, 21, 25, 30, 32, 34, 340। এখন শিক্ষার্থীর সংখ্যা হলো কত? 10 ভাগ দাও, তাহলে কত হয়? 34। তাহলে 7 হলো আমাদের, 7 আমরা পেলাম ঘ নাম্বার 34, 7 ঘ নাম্বার। এখন পরের প্রশ্নে তোমার বললো যে উপাত্তগুলো, উপাত্ত বলতে কি বোঝায় বা তা উদাহরণের মাধ্যমে তোমাকে লিখতে হবে। উপাত্ত সংখ্যাভিত্তিক কোনো তথ্যকেই আমরা কিন্তু উপাত্ত বলি। যেমন তোমাদের এর আগে আমি বলেছিলাম, ধরো 7ম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। কেউ ধরো 70 পেল, 80 পেল, 90 পেল, 95, 60, 50, এভাবে 10 জন শিক্ষার্থীর নাম্বার ধরো উল্লেখ করা হলো। তাহলে এটা কিন্তু উপাত্ত। কিন্তু যদি বলা হয় যে ধরো রনি গণিতে খুবই দুর্বল, জনি গণিতে খুবই ভালো, এই যে দুর্বল আর ভালো, এই যে তুমি যে এখানে তাদের গণিতে কি কেমন উল্লেখ করলে, এটা কিন্তু তোমার উপাত্ত হিসেবে উল্লেখ করা যাবে না। কারণ এখানে তুমি কিন্তু সংখ্যা উল্লেখ করা নাই। গুণবাচক তথ্য বা তুমি বলতে পারো যে নামবাচক তথ্য, এগুলো কিন্তু কখনোই তোমার উপাত্ত হবে না। যেমন ধর্ম, বর্ণ, ভালো মন্দ, এগুলো কখনোই তোমার উপাত্ত হতে পারবে না। তাহলে আশা করি বুঝতে পারলে যে উপাত্ত কি। এখন উপাত্ত কত প্রকার? আমরা জানি উপাত্ত হলো 2 প্রকার, একটা হলো প্রাথমিক উপাত্ত আর একটা হলো তোমার মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত যেটা, অর্থাৎ যে উপাত্ত তুমি সরাসরি উৎস থেকে সংগ্রহ করবে, সেটা হলো তোমার প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত। এখানে এর সুবিধা এবং অসুবিধা দুটাই আছে। সুবিধা হলো যে তুমি যে উপাত্ত সংগ্রহ করবে সে উপাত্ত অনেক বেশি তোমার সঠিক হবে এবং নির্ভরযোগ্য হবে। আর এখানে তুমি তথ্যের গোপনীয়তা রক্ষা করতে পারবে। আর অসুবিধা হলো যে তুমি যে তথ্য সংগ্রহ করবে সেটা তোমার কিন্তু অনেক বেশি সময় লাগবে, সময় সাপেক্ষ, এবং এই তথ্যগুলো তোমার অনেক সংগ্রহ করতে অনেক টাকা পয়সা খরচ হবে, ব্যয়বহুল এবং অনেক ঝুঁকিও থাকতে পারে। যেমন ভূগর্ভ থেকে যখন লাভাগুলো বের হয়ে আসে, সেই লাভাগুলো তুমি যখন ওই লাভাগুলোর সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে যাবে, এগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। এরকম তুমি যদি কোনো গভীর সমুদ্রের কোনো তথ্য নিতে যাও, সেগুলো তুমি সংগ্রহ করতে যাও, এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ এবং এগুলো তোমার সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। তাহলে এগুলো তোমার অসুবিধা। আর মাধ্যমিক উপাত্ত, যে উপাত্ত তুমি বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে, পত্রিকা থেকে সংগ্রহ করতে পারবে, তারপর বিভিন্ন প্রতিবেদন থেকে সংগ্রহ করবে, আর কোনো প্রকাশিত রিপোর্ট থেকে তুমি সংগ্রহ করবে। তো এগুলো হলো তোমার বিভিন্ন সরকারি দলিলপত্র থেকে তুমি তথ্য সংগ্রহ করবে, এগুলো হলো তোমার মাধ্যমিক উপাত্ত। কোনো মাধ্যম থেকে তুমি এগুলো নেবে। আর এখানে সুবিধা হলো যে তোমার স্বল্প সময় বা অল্প সময় বা কম সময় তুমি কি করবে, উপাত্তগুলো সংগ্রহ করতে পারবে। কারণ উপাত্তগুলো রেডি করে থাকবে, তুমি যাবে সেটা তুমি নিয়ে নেবে।
আর অসুবিধা হলো যে তুমি সরাসরি উৎস থেকে সংগ্রহ করবে না বলে এর কারণে এর গ্রহণযোগ্যতা কিন্তু অনেকটাই কম। আর কখনো কখনো তুমি সঠিক ফলাফল বা তথ্য তুমি এখানে নাও পেতে পারো। এগুলো হলো মাধ্যমিক উপাত্তের অসুবিধা। এবার অবিন্যস্ত উপাত্ত কি? যে উপাত্তগুলো তোমার এলোমেলোভাবে সাজানো থাকে সেটা হলো অবিন্যস্ত উপাত্ত। তোমার 10 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নাম্বার দেওয়া হলো, সেগুলো এলোমেলোভাবে, এগুলো হলো তোমার অবিন্যস্ত উপাত্ত।